যেখানে অস্তমিত হয়েছিল স্বাধীন ভারতবর্ষের শেষ সূর্য, যেখান থেকে পত্তন ঘটেছিল পরাধীন ভারতবর্ষের ইতিহাসের এক নতুন অধ্যায়ের। এখন আমরা রয়েছি বাংলার ইতিহাসের প্রাণকেন্দ্র মুর্শিদাবাদে। এই মুর্শিদাবাদ সিরিজকে আমরা দুটি পর্বে ভাগ করেছি। আজকের প্রথম পর্বে আপনাদের ঘুরিয়ে দেখাবো মুর্শিদাবাদের বিখ্যাত এবং বেশ কিছু ঐতিহাসিক জায়গা। তো চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, যারা বহুদিন থেকে এই চ্যানেলে ভিডিও দেখছেন অথবা যারা এই চ্যানেলে নতুন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই বৃহৎ জার্নির সঙ্গী হতে পারেন। কলকাতা থেকে মুর্শিদাবাদ যাওয়ার বেশ কয়েকটি অপশন রয়েছে। আপনারা যদি যান ট্রেনে করেও যেতে পারেন, অথবা বাস অথবা নিজস্ব গাড়ি নিয়েও পৌঁছে যেতে পারেন সরাসরি মুর্শিদাবাদ। আমি গিয়েছিলাম ট্রেনে করে। কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন দু জায়গা থেকেই বেশ কিছু ট্রেন আপনারা পেয়ে যাবেন লালগোলাগামী। যে কোনো একটি ট্রেনে উঠে পড়ুন। তবে আমার এই জার্নিতে সঙ্গী হয়েছিল কলকাতা থেকে মুর্শিদাবাদগামী হাজারদুয়ারি এক্সপ্রেস। মুর্শিদাবাদ যাওয়ার সবথেকে ভালো ট্রেন কিন্তু এটি। এবার এই ট্রেনের ভাড়ার বিষয়ে আসা যাক। আপনারা যদি সেকেন্ড ক্লাসে ট্রাভেল করেন, মানে সেকেন্ড সিটিংয়ে, সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া দিতে হবে 95 টাকা। আর আপনারা যদি এসি চেয়ার কারে করে যেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের ভাড়া দিতে হবে 360 টাকা। প্রতিদিন প্রায় সকাল 6:50 কলকাতা স্টেশন থেকে এই ট্রেন ছাড়ে, আর মুর্শিদাবাদ পৌঁছয় মোটামুটি 10:20 থেকে 25-এর মধ্যে। মুর্শিদাবাদ তো এসে পৌঁছলাম, এবার একটা থাকার ব্যবস্থা করতে হবে। এই ক্ষেত্রে আমি পুরো ট্রিপটি কমপ্লিট করব 2 দিন এবং 1 রাতে। সেই প্ল্যানই তুলে ধরবো আপনাদের সামনে। চলুন এবার একটি থাকার জায়গা আপনাদের দেখাই। পুরো মুর্শিদাবাদ জুড়ে রয়েছে বেশ কিছু হোটেল, তবে থাকার সব থেকে ভালো জায়গা হলো হাজারদুয়ারির কাছে। এই ক্ষেত্রে আমি বেছে নিয়েছিলাম পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। আপনারা সেই জায়গায় থাকতে না চাইলেও হাজারদুয়ারির চারিপাশে বেশ কিছু হোটেল রয়েছে, সেখানেও থাকতে পারেন। আপনারা চাইলে মুর্শিদাবাদে এসে এই জায়গাটিতেও থাকতে পারেন। এটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। এখানে বহু ঘর রয়েছে, ডরমিটরি রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে, ডাবল বেড রয়েছে, এসি নন এসি সব প্রকারেরই ঘর আপনারা পাবেন। বিশাল একটা এরিয়া জুড়ে ইউথ হোস্টেল রয়েছে এবং চারিদিকে রয়েছে সবুজের ঘেরাটোপ। সেই ঘেরাটোপের মাঝখানে ইউথ হোস্টেল। এখানে গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে। আপনারা 4 হুইলার, 2 হুইলার, ট্রাভেলার যে গাড়ি নিয়েই আসুন, নিশ্চিন্তে এখানে পার্কিং করতে পারবেন। আমিও এখানেই রয়েছি এবং এইখানে আমার রুমটি আপনাদের দেখাবো। আমি একটি সিঙ্গেল বেডেড রুমে রয়েছে, সেটিও আপনাদের দেখাবো। এই দেখুন। আর এই ইউথ হোস্টেলে আসতে গেলে আপনারা চাইলে বিবিধি বাগে যে অফিস রয়েছে ওখানে গিয়ে বুক করতে পারেন, অথবা চাইলে অনলাইনেও বুক করে আসতে পারেন। আমি অনলাইনেই বুক করে এসেছি। সেই ক্ষেত্রে আপনাদের যে অ্যাকনলেজমেন্ট স্লিপটি আছে ওটি নিয়ে আসতে হবে এবং গভর্নমেন্ট আইডি প্রুফে একটি জেরক্স কপি, ওই দুটি এনে চেক ইন করার সময় আপনাকে জমা করতে হবে। চলুন এবার আমার রুমটি আপনাকে দেখাই। ফার্স্ট ফ্লোরে রয়েছে। এটি হচ্ছে সেই সিঙ্গেল বেডেড রুমটি। এটি একটি সিঙ্গেল বেডেড রুম হলেও কিন্তু ভালোই স্পেস রয়েছে রুমটির মধ্যে। এই হচ্ছে গেট। গেট থেকে ঢুকেই বাঁদিকে একটি আলমারি রয়েছে এবং ডান দিকে আরেকটি আলমারি রয়েছে। আর সামনে রয়েছে একটি ড্রেসিং টেবিল, তার সাথে রয়েছে একটি চেয়ার। আর এই কাঠের আলমারিগুলিতে কিন্তু আপনারা জামা কাপড় রাখতে পারেন। দুটি আলমারি এবং এটি যেহেতু একজনের রুম, অনেকই। আর নিচে ড্রয়ারও রয়েছে। এইখানে একটি চেয়ার রয়েছে। আর এই হচ্ছে সেই সিঙ্গেল বেড। আর এই পর্দার সঙ্গে আপনাদের ভিউটি একটি দেখায়। এখান থেকে আপনারা যে ভিউ পাবেন সেটা কিন্তু অসাধারণ। এই দেখুন, এখান থেকে আসলাম। আর এই হচ্ছে রুম, তার সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। এখানে শাওয়ার রয়েছে, বেসিনও রয়েছে এবং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। খুবই ভালো ব্যবস্থা। এই নন এসি রুমটির ভাড়া পড়েছিল আমার 550 টাকা মতো সম্ভবত। আর এখানে একটি টিভি রয়েছে, কিন্তু টিভি চলে না। একজনের পক্ষে কিন্তু একেবারে পারফেক্ট রুম বলতে পারে। আর যদি আপনারা এখানে থাকতে চান আগে থেকে বুক করে আসবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
থাকার তো একটা ব্যবস্থা করা গেল, এইবার আপনারা ঘুরবেন কি করে? এই ক্ষেত্রে সব থেকে ভালো দুটো অপশন হচ্ছে টোটো এবং টাঙ্গা গাড়ি। টোটোর ক্ষেত্রে সময় এবং ভাড়া দুটোই কম লাগবে, আর টাঙ্গা গাড়ির ক্ষেত্রে দুটোই কিন্তু বিপরীত। সময়ও লাগবে বেশি এবং ভাড়াও লাগবে বেশি। তবে দুই ক্ষেত্রেই আপনারা কিন্তু ভাড়াটা একটু দরদাম করে নেবেন। প্রথম দিকে দুই ক্ষেত্রেই আপনাদের ভাড়া টোটো চালক এবং টাঙ্গা চালক অত্যন্ত বেশি বলবেন। আপনারা পর্যাপ্ত ভাড়া দিয়ে ঘুরে দেখতে পারেন ইতিহাসের এই শহরকে। আমি বেছে নিয়েছিলাম টোটো গাড়ি। এখন আমরা রয়েছি মুর্শিদাবাদের অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা কাটরা মসজিদে। এই কাটরা মসজিদেই রয়েছে মুর্শিদাবাদের প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। এই মুর্শিদাবাদের আগের নাম ছিল মুকসুদাবাদ। পরবর্তীকালে সুলতান ঔরঙ্গজেবের আশীর্বাদ ধন্য মুর্শিদ কুলি খাঁ যখন প্রথমবার বাংলায় নবাব হয়ে আসেন, তখন তিনি এই জায়গার নাম পরিবর্তন করে নিজের নামে এই জায়গার নাম দেন মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের ইচ্ছে ছিল তার মৃত্যুর পর তাকে যেন কোনো ধর্মস্থানে কবর দেওয়া হয়। তার ইচ্ছেতেই তাকে এই কাটরা মসজিদে পরবর্তীকালে কবর দেওয়া হয়েছিল। এই দেখুন, এখন যে জায়গাটি আপনারা দেখছেন, লক্ষ্য করুন, সুবিশাল একটি জায়গা। আসলে এখানে ইসলাম ধর্মের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেখানে বিশালভাবে আয়োজন করা হয়, এবং সেই আয়োজনের সময় যাতে সারিবদ্ধভাবে বহু লোক একসাথে বসে নামাজ পড়তে পারেন তার জন্যই এই ব্যবস্থা করা রয়েছে। এই মসজিদটি একটি ধর্মস্থানও বটে। এই দেখুন, এখন আমরা চলেছি বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি দেখতে। এইভাবে মসজিদের নিচে তাকে সমাধি করে রাখা হয়েছিল তার ইচ্ছে অনুসারে। চলুন দেখে নেওয়া যাক তার সমাধি ক্ষেত্রটি। তবে খুব অযত্নেই রাখা হয়েছে বলতে পারেন। এটি হচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা রয়েছি নবাব মুর্শিদ কুলি খাঁয়ের কন্যা আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধিতে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের অত্যন্ত প্রিয় কন্যা ছিলেন এই আজিমুন্নেসা বেগম। লোকমুখে যিনি কলজে খেকো বেগম নামেও পরিচিত। এর পেছনে রয়েছে এক ইতিহাস। সেই সমস্ত তথ্যই তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। লোকমুখে শোনা যায় আজিমুন্নেসা বেগম আক্রান্ত হয়েছিলেন এক কঠিন দুরারোগ্য ব্যাধিতে, যার কোনো চিকিৎসাই প্রায় ছিল না। পরবর্তীকালে রাজবৈদ্য নবাবকে এক বিশেষ ধরনের চিকিৎসার কথা জানান। তিনি বলেন বেগমকে এক বিশেষ ধরনের ওষুধ খাওয়াতে পারলে তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন, কিন্তু সেই ওষুধ তৈরি করতে লাগবে ছোট্ট জীবন্ত বাচ্চাদের কলজে, এবং এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো যে দীর্ঘ সময় এই ওষুধ খেলে এটি কিন্তু একটি নেশায় পরিণত হবে। সবকিছু জেনে শুনেই নবাব রাজবৈদ্যকে অনুমতি দিলেন এই ওষুধ তৈরি করার। দীর্ঘ 1 থেকে 1.5 মাস এই ওষুধ খাওয়ার পর আজিমুন্নেসা বেগম সুস্থ হয়ে উঠলেন। শেষমেশ রাজবৈদ্যের আশঙ্কাই সত্যি হলো। পরবর্তীকালে আজিমুন্নেসা বেগম এই কলজে খাওয়াকে এক প্রকার নেশায় পরিণত করে ফেললেন। এর ফলে রাজ্যের সমস্ত শিশু একে একে নিঃশেষ হয়ে যেতে থাকলো। সমস্ত রাজ্যবাসী বিরক্ত হয়ে হাজির হলেন নবাবের কাছে, চাইলেন ন্যায় বিচার। নবাব কিন্তু এই ক্ষেত্রে পালন করেছিলেন তার রাজধর্ম। জীবন্ত কবর দিয়েছিলেন তার নিজের কন্যা আজিমুন্নেসা বেগমকে। লোকমুখে এই কাহিনী ঘুরে বেড়াচ্ছে বছরের পর বছর ধরে, কিন্তু ঐতিহাসিকভাবে এর কোনো সুস্পষ্ট তথ্য বা ঐতিহাসিক উল্লেখ আমরা আজও পাইনি। বছরের পর বছর এইভাবেই ঘুরে বেড়ায় নানান লোককথা। এখন আমরা যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি, প্রাচীনকালে এখানেই ছিল এক বিশাল মসজিদ। পরবর্তীকালে নানান প্রাকৃতিক দুর্যোগে আহত হয়ে ভেঙে পড়ে সেই মসজিদ। এখন যেটি পরিণত হয়েছে একটি ধ্বংসস্তূপে। এই দেখুন, এটিই হচ্ছে সেই আজিমুন্নেসা বেগমের জীবন্ত কবর। বাংলায় বহুদিন থেকে একটি প্রবাদ প্রচলিত রয়েছে, লোভে পাপ এবং পাপে মৃত্যু। বাংলার ইতিহাসের সবথেকে বড় দৃষ্টান্ত হল বিশ্বাসঘাতক মির্জাফর। এখন আমরা রয়েছি মির্জাফর ও তার বংশধরদের কবরস্থানে। মির্জাফরের কবরস্থান সম্পর্কে একটি ডিটেল ভিডিও আমাদের এই চ্যানেলেই রয়েছে, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্স দু জায়গাতে লিঙ্ক দিয়ে রাখলাম। মির্জাফরের এই কবরস্থান দেখে একটি কথা বারবার মনে হচ্ছিল, ক্ষমতা লোভের জন্য তিনি বিশ্বাসঘাতকতা করেছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে। না তিনি সেই ক্ষমতা ভোগ করতে পেরেছেন, না তার বংশের কেউ পেরেছেন। থেকে গিয়েছেন ইংরেজদের হাতের পুতুল হয়ে। মির্জাফর ও তার পরবর্তী নবাবদের প্রধান কাজ ছিল ইংরেজদের হুকুম তামিল করা। তাদের আমলে এই বাংলা থেকে সর্বস্ব লুট করেছিল ইংরেজরা, নিয়ে গিয়েছিল তাদের দেশে। এই মির্জাফরের কবরস্থান দেখুন, বয়ে বেড়াচ্ছে সেই পাপের গ্লানি, সেই পাপের বোঝা। একেবারে নিশ্চুপ, নিস্তব্ধ, তবুও খুব সুন্দর গোছগাছভাবে পরিপাটিভাবে রাখা রয়েছে মির্জাফর ও তার বংশধরদের কবর। কিন্তু খুব খারাপ লাগলো দেখে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কবর। একেবারে অযত্নে সাদামাটাভাবে পড়ে রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব। এখন যে কবরগুলি আপনারা দেখছেন, এগুলি হলো মির্জাফর ও তার পরবর্তী বাংলার নবাব এবং তাদের বংশধরদের কবর। এগুলো মোটামুটি খোলাই রাখা রয়েছে।
আর এখানে কিছু কবর রয়েছে যেগুলো চারিদিক ঘিরে রাখা রয়েছে, ওই দূরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন। ওগুলোকে পারদানাসিমে রাখা হয়েছে, অর্থাৎ ওগুলো মহিলাদের কবর, আর যেগুলো খুলে রাখা হয়েছে ওগুলো পুরুষদের কবর। এই সম্পর্কিত সমস্ত তথ্য আমি আমার ডিটেল ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। বর্তমানে এটি একটি কবরস্থান হলেও প্রথম থেকে কিন্তু এটি কোনো কবরস্থান ছিল না। এটি একটি গোলাপ বাগান ছিল, যেটি তৈরি করেছিলেন নবাব আলীবর্দী খাঁয়ের বোন শাহজাদা শাহ খানম। পরবর্তীকালে তিনি সেখানে পাখি পুষতেন। তার পছন্দের একটি পাখি মারা যাওয়ার পর তিনি তাকে কবর দিয়েছিলেন এই গোলাপ বাগানে। পরবর্তীকালে তিনি নির্দেশ দিয়েছিলেন যে তার বংশধরদের কবর যেন এইখানেই দেওয়া হয়। তারপরই এই জায়গাটি মির্জাফর ও তার বংশধরদের কবরস্থানে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেই আপনাদের পারদানাসিম কবর সম্পর্কে বলছিলাম। এই দেখুন, এই হচ্ছে সেই কবরের একটা উদাহরণ। চারিদিক ঘিরে তার ভেতরে কবর দেওয়া হয়েছে মির্জাফরের স্ত্রী মুন্নি বেগমকে। মির্জাফর ও তার বংশধরদের কবরের একেবারে সামনেই রয়েছে একটি প্রাচীন মসজিদ। এই দেখুন, এই হচ্ছে সেই মসজিদ। কিন্তু সর্বসাধারণের জন্য এই মসজিদ প্রতিদিন খোলা হয় না। ইসলাম ধর্মের নির্দিষ্ট পরবগুলিতেই এই মসজিদ খোলা হয়, যার অন্যতম বৃহৎ উৎসব হল মহরম। মহরমের দিন গেলে আপনারা এই মসজিদটিও ঘুরে দেখতে পারেন। বেশ প্রাচীন মির্জাফরের সময়কালের এই মসজিদ আজও রয়েছে খুব সুন্দরভাবে। এখন আমরা রয়েছি মুর্শিদাবাদের আরেকটি বিখ্যাত ঐতিহাসিক জায়গা কাঠগোলা বাগান বাড়িতে। এই বাগান বাড়িরও রয়েছে নানান রহস্য, নানান ইতিহাস। এই বাগান বাড়ি তৈরি করেছিলেন লক্ষ্মীপদ সিং। তার আমল থেকেই আজও রয়ে গেছে এই বাগান বাড়ি। এই যে সুড়ঙ্গটি দেখছেন, এই সুড়ঙ্গটি মনে করা হয় সোজা গিয়ে মিশেছে একেবারে জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠ নাকি এই সুড়ঙ্গ দিয়ে যাতায়াত করতেন। ইতিহাসে এর বর্ণনাও পাওয়া যায়, কিন্তু তার কোনো সত্যতা আমরা আজও খুঁজে পাইনি। সম্ভবত কোনো এক সময় এটিই ছিল রাজবাড়িতে প্রবেশের মূল পথ, কারণ সামনে ঝর্ণা রয়েছে। আগেকার দিনে একটি চল ছিল এরম ঝর্ণার। এগুলো বিদেশি ঝর্ণা, রাজরাজারা নিজেদের শখে দেশে নিয়ে যেয়ে নিজেদের বাড়ির সামনে রাখতেন। এই রাজবাড়ির সামনেই রয়েছে এরম একটি ঝর্ণা। এই ঝর্ণাটি চলে কিনা আমি সঠিক জানি না, কিন্তু পরিবেশ কিন্তু অসাধারণ। এই যে কাঠগোলা রাজবাড়িটি দেখছেন, এই রাজবাড়ির ভেতরেই রয়েছে একটি মিউজিয়াম। এই মিউজিয়ামে রয়েছে তৎকালীন ব্যবহৃত নানান সামগ্রী, যেমন ধরুন একটি ডাইনিং প্লেস রয়েছে যেখানে খাওয়া দাওয়া করা হতো, এবং ডাইনিং টেবিলও রয়েছে আগেকার দিনের। তার সাথে একটি বেড রয়েছে এবং ঝাড়বাতি রয়েছে, আর তার সাথে রয়েছে একটি লিভিং রুম। সেই লিভিং রুমে রয়েছে বসার জায়গা এবং আরও বিভিন্ন টেবিল, চেয়ার, আরও নানান রকম জিনিসপত্র রয়েছে। যেমনটা আপনাদের বলছিলাম, এই রাজবাড়ির ভেতরে কিন্তু কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নয়, তবুও কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই বৃহৎ অট্টালিকায় প্রবেশ করেই সবার প্রথম আপনাদের নজরে পড়বে এই বৃহৎ বারান্দাটি। এর ভিতর দিয়ে আপনাকে ঢুকতে হবে বাড়ির মধ্যে। দেখুন আগেকার দিনে কি সুন্দরভাবে তৈরি করা হয়েছিল। ডিজাইনগুলো দেখুন, বর্তমানকালেও যেগুলো খুব ভালো এবং সক্ষম অবস্থায় রয়েছে। এই দেখুন, এই চেয়ার, টেবিল, সোফা যেগুলোই আপনারা দেখছেন, এগুলোই কিন্তু বহু প্রাচীন। এই দেখুন, এটি হচ্ছে রাজবাড়ির ভেতরে একটি ঘরের দৃশ্য। এই আলমারিটি লক্ষ্য করুন, এর হাইট কিন্তু বিশাল বড়, আর আকার তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই কাঠগোলা বাগানবাড়ির আরেকটি বিখ্যাত দর্শনীয় স্থান হলো এই বাগানবাড়ি সংলগ্ন জৈন মন্দির। আপনারা গেলে কিন্তু এটি অবশ্যই দেখবেন। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, এটি আপনাদের ওখানে গিয়ে অনুভব করতে হবে। শুধু এটুকু বলতে পারি, এত সুন্দর জৈন মন্দির আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু খুব কমই রয়েছে। এই দেখুন, এই মন্দিরের কথাই আপনাদের বলছিলাম, এটি সেই জৈন মন্দির। এখন আমরা রয়েছি মন্দিরের ভেতরের দিকে।
আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় কিন্তু একটিও লোক ছিল না। এই জন্য আমি কিছুটা অফ টাইমে ঘুরতে পছন্দ করি। অফ টাইম মানে অফ সিজনের কথা বলছি। অফ সিজনে যদি আপনি কোনো জায়গায় যান সেক্ষেত্রে আপনার খরচও কম হয়, জায়গাগুলো খুব ভালো করে দেখতেও পারেন, আর খুব ভিড়ভাট্টা না থাকায় আপনার নিজের মতো করে সময়ও কাটাতে পারেন। এই জৈন মন্দিরের পাশেই রয়েছে এই রাজবাড়ির পুকুর। পুকুরের পাশেই রয়েছে ঘাট। সেই পুকুর ঘাটেই বসে কিছুটা সময় কাটাচ্ছিলাম, একটু বিশ্রামও করে নিচ্ছিলাম। এই পুকুরের ঘাটটা দেখুন, খুব একটা পুরনো না হলেও খুব নতুনও নয়। এটাই সিঁড়িগুলির ডিজাইন দেখেই আমরা বুঝতে পারছি এই পুকুরে কিন্তু প্রচুর মাছ রয়েছে, যেটি আপনারা খুব সহজেই খালি চোখে দেখতে পারবেন। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, তবে এরকম মাছ কিন্তু আমি সচরাচর কোনো পুকুরে দেখিনি। এখন আমরা রয়েছি একেবারে কাঠগোলা রাজবাড়ির সামনে। একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়ের সামনে। এইখান থেকে পুরো কাঠগোলা রাজবাড়ির ভিউটা আপনারা দেখুন, অসাধারণ। ওই যে সামনের ঘাটটি দেখছেন, ওই ঘাটেই কিন্তু শুটিং হয়েছিল এক যে ছিল রাজা সিনেমা। এবার চলুন একটু নিচে নিয়ে যাওয়া যাক। নিচে আপনারা দেখতে পাবেন অজস্র মাছ রয়েছে বিভিন্ন প্রজাতির। এই দেখুন। এখন আমরা রয়েছি বাংলার ইতিহাসের আরেক বিশ্বাসঘাতক মহাতব চাঁদ জগৎ শেঠের বাড়িতে। এই জগৎ শেঠ কিন্তু কোনো নাম নয়, এটি একটি উপাধি। শোনা যায় স্বয়ং মুঘল সম্রাট নাকি মহাতব চাঁদের পূর্বপুরুষদের এই উপাধি দিয়েছিলেন। পারিবারিক সূত্রে মহাতব চাঁদ এই উপাধিটি ব্যবহার করতেন। এখন আমরা রয়েছি জগৎ শেঠের বাড়িতে যে মিউজিয়াম তৈরি করা হয়েছে সেই মিউজিয়ামে। বর্তমানে যার প্রবেশ মূল্য রাখা হয়েছে ৩০ টাকা। এই মিউজিয়ামের ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই যতটা। জগৎ শেঠের বাড়ির ভেতরে যে মিউজিয়াম রয়েছে সেখানে যদি আপনারা যান, নানান ধরনের জিনিসপত্র আপনারা সেখানে দেখতে পাবেন। অধিকাংশই রয়েছে জগৎ শেঠ এবং তার পরিবারের ব্যবহার করা নানান রকমের আসবাবপত্র এবং বিভিন্ন অস্ত্রশস্ত্র, যেগুলি মূলত ব্যবহার করা হয়েছিল পলাশির যুদ্ধ এবং তার পরবর্তীকালে। আপনারা গেলে এই মিউজিয়ামটি অবশ্যই ঘুরে দেখবেন। আপনারা চাইলে সেখান থেকে গাইডও নিতে পারেন, অথবা নিজেরাই ঘুরে দেখতে পারেন। এখানের অন্যতম একটি অত্যাধুনিক এবং আশ্চর্য জিনিস হলো, যেটি সেই সময় অত্যাধুনিক ছিল, বর্তমানে অতটা আধুনিক নয়, তবুও সেরকম নিদর্শন আমি দেখিনি বর্তমানে। একটি আয়না, যে আয়নাটিতে আপনি সবকিছুই দেখতে পাবেন কিন্তু নিজেকে দেখতে পাবেন না। বড়ই অদ্ভুত। কে ছিলেন এই জগৎ শেঠ? বাংলার ইতিহাসে তার ভূমিকাই বা কী ছিল? ইতিহাস ঘাটলে জানা যায় তৎকালীন বাংলার অন্যতম ধনী ব্যক্তি ছিলেন এই জগৎ শেঠ। এমনকি প্রয়োজন পড়লে তিনি নাকি নবাব বাদশাদেরও অর্থ ধার দিতেন। অর্থের প্রতিপত্তির জোরেই সমগ্র বাংলার বাণিজ্যকে তিনি কুক্ষিগত করে রেখেছিলেন নিজের হাতে। এমনকি তার বাড়িতে তাদের নিজস্ব টাকশালও ছিল, যেখান থেকে কারেন্সি প্রিন্ট করা হতো বলেও জানা যায়। আপনারা যখন এই মিউজিয়ামে যাবেন সেরকম কিছু কারেন্সি আপনারা দেখতে পারবেন। এইবার আসা যাক বাংলার ইতিহাসে এই জগৎ শেঠের ভূমিকা কী ছিল। সিরাজউদ্দৌলা বাংলার নবাব হওয়ার পর জগৎ শেঠের কারুকার্যের ওপর তিনি তীব্র নজরদারি চালাতে থাকেন এবং বাধা দেন বেশ কিছু কার্যে। নবাব সিরাজউদ্দৌলা জগৎ শেঠের এই স্বেচ্ছাচারিতা কিছুতেই মানতে পারেননি। পরবর্তীকালে ইংরেজরা যখন বাংলায় বাণিজ্যের জন্য আসেন, তারা নিজেরা স্বেচ্ছাচার চালাতে থাকেন। নবাবের কোনো কথা ইংরেজরা শুনছিলেন না। জগৎ শেঠের সাথে ইংরেজদের খুব ভালো সম্পর্ক ছিল বাণিজ্যিক সূত্রে। জগৎ শেঠ ইংরেজদের হয়ে নবাবের কাছে গেলেন, যাতে নবাব ইংরেজদের বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ না নেন। নবাব সিরাজউদ্দৌলা এই ব্যাপারে প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তারপর ভরা রাজসভায় জগৎ শেঠকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেন এবং নায়েবের পদে নিযুক্ত করেন তার ঘনিষ্ঠ অন্য আরেকজনকে। এর ফলে জগৎ শেঠ যখন দেখেন যে এতদিন ধরে যে ক্ষমতা তিনি ভোগ করে আসছিলেন, যে ক্ষমতাকে তিনি কুক্ষিগত করে রেখেছেন, সেই সব ক্ষমতা তিনি হারাতে চলেছেন। তিনি তাই ইংরেজদের ব্যাপকভাবে অর্থ সহায়তা করতে থাকেন, যাতে ইংরেজরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরবর্তীকালে মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার পরিবারের বেশ কিছু সদস্যকে একত্রিত করে এক ষড়যন্ত্র রচনা করেন, যেটি পলাশির ষড়যন্ত্র নামে পরিচিত। পরবর্তীকালের ঘটনা আপনারা সবাই জানেন। এরপরেই আসন্ন হয় পলাশির যুদ্ধ। সেই পলাশির যুদ্ধে জগৎ শেঠ, ঘাসিটি বেগম, মির্জাফর সহ বেশ কিছু লোক নবাবের বিরুদ্ধে গিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইংরেজদের সহায়তা করেন এবং বাংলার স্বাধীনতা ইংরেজদের কাছে বিক্রি করে দেন। নিচের যে ছোট জায়গাটি আপনারা দেখছেন, ওটি আসলে একটি গুপ্তপথ। ওই গুপ্তপথের সুড়ঙ্গ ব্যবহার করে জগৎ শেঠ নাকি যাতায়াত করত কাঠগোলা বাগান বাড়িতে। লোকমুখে এমনই শোনা যায়। বর্তমানে যেটিকে একটি মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে।
এখন আমরা রয়েছি মুর্শিদাবাদের আরেকটি বিখ্যাত জায়গা নসিপুরে। আর নসিপুর মানেই সবার প্রথমে মাথায় আসে নসিপুরের রাজবাড়ি। এই নসিপুর রাজবাড়ি কিন্তু আপনাদের অনেকেরই চেনা চেনা লাগতে পারে, কারণ বহু সিনেমা সিরিয়ালের শুটিং এই রাজবাড়িতে হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এক যে ছিল রাজা। বর্তমান যে নসিপুর রাজবাড়িটি আপনারা দেখছেন সেটি রাজা দেবী সিংহ নির্মিত পুরাতন প্রাসাদের পাশেই অবস্থিত। পুরাতন প্রাসাদটি বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। বর্তমান প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি দেবী সিংহের দরবার ছিল। তিনি ব্রিটিশ রাজের সময় কর সংগ্রাহক হিসেবে ঐতিহাসিকভাবে বিখ্যাত। তিনি কিন্তু রেভিনিউ কালেক্টর ছিলেন এবং রেভিনিউ ডিপার্টমেন্টের হেডও হয়েছিলেন। তার পিছনেও রয়েছে বিশাল এক ইতিহাস। সেই ইতিহাস পরবর্তী কোনো এক পর্বে আপনাদের সামনে তুলে ধরব। তিনি পানিপথ থেকে এসে ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেছিলেন এই বাংলায়। বিচারের পর তিনি দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োগ পেতে সফল হয়েছিলেন। যারা তাকে সময় মতো কর দিতে ব্যর্থ হতো তিনি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেন। ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাব বিস্তার করতে থাকেন। এরপর ধীরে ধীরে দেবী সিংহ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যন্ত আস্থাভাজন একজন কর্মচারীতে পরিণত হন। পরবর্তীকালে এই দেবী সিংহের রাজবাড়ি হয়ে ওঠে বাংলার জলসার একেবারে কেন্দ্রস্থল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নর্তকীরা এসে আনন্দ দিতেন দেবী সিংহ এবং তার সহযোগীদের। এইখানে বিশাল একটি জায়গা রয়েছে, আপনারা এই রাজবাড়ির ভেতরে গেলেই দেখতে পাবেন, যেখানে এসে নর্তকীরা নৃত্য প্রদর্শন করত। এই নসিপুরেই রয়েছে আরেকটি বিখ্যাত জায়গা নসিপুরের আখড়া। এই আখড়ার মূল মন্ত্র হলো সারা জীবন অবিবাহিত থাকা। এখানে এখনো বহু আবাসিক থাকেন যারা মেনে চলেন এই আখড়ার নিয়ম। এই আখড়ায় ঢুকেই প্রথমেই চোখে পড়ল একটি আশ্চর্য জিনিস, সোনার তৈরি রথ। সেই রথই দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, সোনা এবং রূপো দিয়ে তৈরি করা হয়েছে এই রথ। প্রতি বছর রথযাত্রায় নাকি এই রথ বের করা হয়। এছাড়াও এখানে শ্রী রাধাকৃষ্ণের একটি প্রাচীন মন্দিরও রয়েছে, সেটি এবার আপনাদের দেখাবো। প্রতি বছর এই নসিপুরের আখড়ায় ঝুলন যাত্রা এবং রাস উৎসব খুব ধুমধাম করে পালন করা হয়। এছাড়াও এখানে একটি মিউজিয়াম রয়েছে, তার ভিতরে রয়েছে প্রাচীন ব্যবহার্য নানান জিনিসপত্র, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। এই নসিপুর আখড়ার আরেকটি মূল আকর্ষণ হলো একটি ভিনটেজ গাড়ি। ওই দেখুন, সামনেই কি সুন্দর যত্ন করে রাখা রয়েছে সেই ভিনটেজ গাড়িটি। প্রাচীন বাংলায় এই সমস্ত গাড়ি কিন্তু খুব দেখা যেত, বর্তমানে যেগুলো ভিনটেজ হয়ে গিয়েছে। উপরে যে কলসটা দেখতে পাচ্ছেন এদিক থেকে দেখো সোনা, দুইদিকে তামা কালো হয়ে গেছে। ভিতরে দরজাটা এখন আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গাটি নেমোখারামের দেউরি নামে পরিচিত। নেমোখারাম নাম শুনেই আপনারা বুঝতে পারছেন এই জায়গাটি ছিল প্রাচীনকালে মির্জাফরের বসত বাড়ি। এই দেখুন, বর্তমানে এই জায়গাটি খোলা থাকলেও সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, কারণ এখানে আজও মির্জাফরের বংশধররা থাকেন। সাধারণ মানুষ ঢুকে নানান রকম কটূক্তি করতে থাকেন তার বংশধরদের, তাই বর্তমানে এই জায়গাটিতে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই গেটটিই রয়েছে নেমোখারামের দেউরি হিসেবে, বিশ্বাসঘাতকতার একটা প্রতীক বলতে পারেন। আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি ফেসবুকে ভিডিওটি দেখেন তবে পেজটিকে ফলো করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে আত্মীয়দের এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন।